তাহলে ক্লজ হচ্ছে একটা গ্রুপ অফ ওয়ার্ডস, তাই তো? ক্লজ হলো একটা গ্রুপ অফ ওয়ার্ডস যার মধ্যে একটা ফাইনাইট ভার্ব থাকবে। এখন আমাদের তাহলে এটা প্রশ্ন হতে পারে, ফাইনাইট ভার্ব কি? বাংলায় আমরা বলি সমাপিকা ক্রিয়া, আর আরেকটা আছে অসমাপিকা ক্রিয়া বা নন ফাইনাইট ভার্ব। এখন খুব সহজ করে যদি আমরা ফাইনাইট ভার্ব কি সেটা খেয়াল রাখি, তাহলে ফাইনাইট ভার্ব হলো বাক্যের মধ্যে থাকা একটি ভার্ব যা টেন্সকে আমাদের চিনিয়ে দেয়, যা সাবজেক্ট অনুযায়ী সাবজেক্টের মতো করে চেঞ্জ হতে পারে, ফর্ম বা রূপটাকে চেঞ্জ করতে পারে, বা সেই ভার্ব তার রূপেরও পরিবর্তন করতে পারে। অর্থাৎ সেটা কখনো প্রেজেন্ট হতে পারে, সেটা কখনো পাস্ট হতে পারে, সেটা কখনো পাস্ট পার্টিসিপল হতে পারে। যেমন আমরা যদি বলি হি প্লেস ফুটবল, এখানে প্লেস হচ্ছে ফাইনাইট ভার্ব। অর্থাৎ আমরা আবার যদি বলি হি ইজ প্লেয়িং ফুটবল, এখানে প্লেয়িংটাও হচ্ছে ফাইনাইট ভার্ব। তাহলে এক কথায় ফাইনাইট ভার্বটা বোঝা গেল। নন ফাইনাইট ভার্বটা হচ্ছে এই যে ভার্ব, এই ভার্ব কোনো টেন্সকে চেনায় না, আর এই ভার্বের কোনো পরিবর্তনও ঘটে না। যেমন হি ওয়ান্টেড টু প্লে, সে খেলতে চায়, এখানে টু প্লেটা হচ্ছে একটা নন ফাইনাইট ভার্বের উদাহরণ। এবং তুমি যেভাবেই পরিবর্তন করো না কেন, এই টু প্লের কিন্তু কোনো পরিবর্তন হবে না। তাহলে নন ফাইনাইট ভার্ব কোনগুলো দিয়ে গঠিত হয়? মোটামুটি পার্টিসিপল দিয়ে গঠিত হতে পারে, ইনফিনিটিভ দিয়ে গঠিত হতে পারে। এগুলো দিয়ে যে ভার্বগুলো গঠিত হয় সেগুলোকে আমরা নন ফাইনাইট ভার্ব বলে জানি। বোঝা গেল? তাহলে একটা ক্লজ, সেখানে কি থাকবে? একটা ক্লজে থাকবে একটা গ্রুপ অফ ওয়ার্ডস যার মধ্যে ফাইনাইট ভার্ব থাকবে। এখন এই ক্লজকে আমরা মোটামুটি তিন ভাগে ভাগ করি। একটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ বা প্রধান বাক্যাংশ, একটা হলো সাবঅর্ডিনেট ক্লজ বা অপ্রধান বাক্যাংশ, আর আরেকটা হচ্ছে 3 নম্বর হচ্ছে কোঅর্ডিনেট ক্লজ বা সংযোগমূলক বাক্যাংশ। আমাদের প্রধান কাজ হচ্ছে প্রিন্সিপাল ক্লজ এবং সাবঅর্ডিনেট ক্লজ নিয়ে আমাদের কাজ। তো আমাদের ক্লজের চেঞ্জ শিখতে গেলে বা ক্লজ দিয়ে জয়নিং শিখতে গেলে আমাদের আগে জানতে হবে কোন বাক্যকে আমরা প্রিন্সিপাল ক্লজ বলে জানবো আর কোন বাক্যকে আমরা সাবঅর্ডিনেট ক্লজ বলে জানবো, এবং এই দুটো জিনিস কি। খুব সহজভাবে যদি বলা যায় যে একটা প্রিন্সিপাল ক্লজ হলো একটা বাক্য, একটা মূল বাক্য, অর্থাৎ যে বাক্য নিজে স্বয়ং সম্পূর্ণ বা একটা সম্পূর্ণ অর্থ প্রকাশ করতে পারে নিজে, যার অন্য কারো সহযোগিতার প্রয়োজন নেই, যে নিজে স্বাধীন, ইন্ডিপেন্ডেন্ট, তাকে আমরা প্রিন্সিপাল ক্লজ বলে জানি। অন্যদিকে সাবঅর্ডিনেট ক্লজ কি? সাবঅর্ডিনেট ক্লজ হচ্ছে পরাধীন, সে নিজে চলতে পারে না, তার সবসময়ে তার অর্থ অসম্পূর্ণ, তার নিজেকে স্বয়ং সম্পূর্ণ হতে গেলে তার প্রিন্সিপাল ক্লজের প্রয়োজন পড়বে। তাহলে এই হচ্ছে প্রিন্সিপাল ক্লজ আর এই হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজের পার্থক্য। তাহলে আমরা যদি বাক্যের আকারে এটাকে বুঝি তাহলে আমরা কি বলতে পারি? আমরা বাক্যের আকারে যদি বুঝি আমরা বলতে পারি, আমি বললাম হি ইজ এ সিঙ্গার, তো হি ইজ আ সিঙ্গার, এই বাক্যটা স্বয়ং সম্পূর্ণ। তো এখানে এটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজের উদাহরণ। তাহলে অর্থাৎ যে কোনো বাক্য যা সম্পূর্ণ অর্থ প্রকাশ করছে তা প্রিন্সিপাল ক্লজের মধ্যে পড়ে, বা সেটাকে আমরা প্রিন্সিপাল ক্লজ বলে জানব। আমরা ঠিক এটার সঙ্গে আরেকটু যদি জুড়ে দিই, হি ইজ এ সিঙ্গার হু ইজ এ পলিটিশিয়ান,
বা হু ইজ অলসো আ পলিটিশিয়ান, সে একজন সিঙ্গার যে কিনা আবার একজন রাজনীতিবিদ। এখন হু ইজ অলসো এ পলিটিশিয়ান, এই বাক্যাংশটা কিন্তু প্রিন্সিপাল ক্লজ বা হি ইজ এ সিঙ্গার ছাড়া এর অর্থ অসম্পূর্ণ। তাহলে এই হু ইজ অলসো এ পলিটিশিয়ান এটা তাহলে সাবঅর্ডিনেট ক্লজের মধ্যে পড়ছে। তো তাহলে এই সাবঅর্ডিনেট ক্লজ আমরা এখান থেকে বা প্রিন্সিপাল আর সাবঅর্ডিনেট ক্লজের পার্থক্যটা আমরা বুঝলাম। সাবঅর্ডিনেট ক্লজকে 3 ভাগে ভাগ করা হয়। এক হচ্ছে নাউন বা নমিনাল ক্লজ, যে নাউনের মতো করে কাজ করে। 2 নম্বর হচ্ছে অ্যাডজেক্টিভ বা রিলেটিভ ক্লজ, যে অ্যাডজেক্টিভের মতো করে কাজ করবে। আর 3 নম্বর হচ্ছে অ্যাডভার্ব বা অ্যাডভার্বিয়াল ক্লজ, যে অ্যাডভার্বের মতো করে বাক্যে কাজ করবে। তো আজকে আমরা যেটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে নাউন বা নমিনাল ক্লজ। আগেই বলেছি নাউন বা নমিনাল ক্লজের কাজ কি। নাউন বা নমিনাল ক্লজ বাক্যে নাউন যেভাবে ব্যবহৃত হয় বা নাউনের ঠিক কাজ যেমন, এখানে নাউন বা নমিনাল ক্লজের কাজ কিন্তু ঠিক সেই রকম। তো এখানে সুবিধার্থে মানে আমাদের তো যেটা করতে হবে সেটা হচ্ছে হয় বাক্যগুলোকে জুড়তে হবে বা জয়নিং করতে হবে, না হলে বাক্যগুলোকে পরিবর্তন বা ট্রান্সফরমেশন করতে হবে। তো সেক্ষেত্রে অনেক সময় তোমরা বিশেষ করে সমস্যার মধ্যে পড়ো যে একটা বাক্যকে তো আমাকে নাউন ক্লজে পরিবর্তন করতে বলছে, কিন্তু আমি পরিবর্তনটা করব কিসের উপরে, কিভাবে। তো সেক্ষেত্রে এখানে কিছু লিঙ্কিং ওয়ার্ডস আমি দিয়েছি যেটা ভীষণ কমন এবং এর বাইরে খুব একটা যায় না বা হয়ও না। এবং নাউন ক্লজে বিশেষ করে দ্যাট হচ্ছে বেশিরভাগ নাউন বা নমিনাল ক্লজের জয়নিং ওয়ার্ড হচ্ছে দ্যাট, বা আমরা যদি তাকে এক্সটেনশানও করি বা আমরা যদি তাকে সংকোচনও করি বা সেটাকে আমরা যদি জুড়েও দিই তাহলে হচ্ছে দ্যাট বেশিরভাগ ক্ষেত্রে ব্যবহৃত হয়, বাকিগুলোও ব্যবহৃত হয়। তো দ্যাট, হু, হুজ, হুম, হোয়াট, হুইচ, হোয়ার, হোয়েন, হাউ, হোয়াই, হোয়াট এভার, ইভ অথবা ওয়েদার। তোমাকে কী করতে হবে, এই লিঙ্কিং ওয়ার্ডগুলোকে তোমাকে মনে রাখতে হবে। কেন মনে রাখবে, যে যখন তোমাকে কোনো একটা বাক্য তোমাকে দেবে, সেটা ট্রান্সফরমেশন করতে দিক বা দুটো বাক্য দিয়ে জয়নিং করতে বলুক, তোমার তখন সঙ্গে সঙ্গে মাথাতে কী আসবে, যে আমার কাছে এই লিঙ্কিং ওয়ার্ডগুলো রয়েছে, আমি তাহলে এই লিঙ্কিং ওয়ার্ড সহযোগে আমি বাক্যটা ট্রান্সফরমেশন করে দেবো, দিলে সেটা হয়ে যাবে নাউন ক্লজ বা নমিনাল ক্লজ। তো এক্ষেত্রে তোমাকে কী করতে হবে, পার্টিকুলার যখন নাও, সেই কারণে এই লিঙ্কিং ওয়ার্ডগুলোকে একেবারে মুখস্থ করে ফেলতে হবে এবং মাথাতে খেয়াল রাখতে হবে। যেই নাউন ক্লজে পরিবর্তন করতে বলবে তৎক্ষণাৎ এটাকে মনে রাখতে হবে এবং যে বাক্যের সঙ্গে যে যাবে তাকে সেই বাক্যের সঙ্গে নিয়ে যেতে হবে। তো চলো এবারে আমরা এক্সাম্পল দেখে নিই বেশ কিছু। প্রথম এক্সাম্পল দেখো যেটা রয়েছে, দ্য আর্থ ইজ এ প্ল্যানেট, পৃথিবী হচ্ছে একটা গ্রহ। উই নো ইট, আমরা এটা জানি। এই বাক্যটাকে আমরা যদি জয়েন করি তাহলে কীভাবে জয়েন করতে পারি বলো দেখি। এভরিওয়ান হবে না, এখানে আগে বাক্যটাকে খেয়াল করো তো, আগেই এভরিওয়ান কেন আসবে? দুটো বাক্য আছে, দুটো বাক্যকে আমাদেরকে খেয়াল করতে হবে। একটা হচ্ছে দ্য আর্থ ইজ এ প্ল্যানেট, উই নো ইট, পৃথিবী একটা গ্রহ আর আমরা এটা জানি। তাহলে প্রথম বাক্য দিয়ে আমরা দ্বিতীয় বাক্যকে জুড়তে পারছি না, আগে তাহলে দ্বিতীয় বাক্যটাকে আগে আনতে হবে। উই নো দ্যাট, ইটটাকে পাল্টে দ্যাট করে দিতে হবে। উই নো দ্যাট দ্য আর্থ ইজ এ প্ল্যানেট। এবং জয়নিংয়ের ক্ষেত্রে মনে রাখবে, কোনো বাক্যের শেষে যদি ইট থাকে বা কোনো বাক্যের শেষে যদি সো থাকে তাহলে চোখ বন্ধ করে দ্যাট বসিয়ে দেবে, সেই বাক্যটা বসাবে, বসিয়ে ইট বা সো এর পরিবর্তে দ্যাট বসাবে, বসিয়ে প্রথম বাক্যটা বসিয়ে দেবে, দেখবে একদম হয়ে গেছে, চোখ বন্ধ করে, কোনো ভুল হবে না। হয়ে গেছে প্রথম বাক্য। তাহলে এখানে আমরা দ্যাট দিয়ে নমিনাল ক্লজ সহযোগে বাক্যটাকে জয়েন করলাম। দ্বিতীয় বাক্য দেখো, এবার আমাদেরকে বুদ্ধি খাটাতে হবে। হি সেড দিস, সে এটা বলেছিল, বা ইট ইজ ট্রু, এটা সত্য। তা সে এটা বলেছিল, এটা সত্য, আমাদেরকে ভাবতে হবে এটা যে আমরা কিভাবে এই দুটো বাক্যকে একত্রিত করব এবং যে লিঙ্কিং ওয়ার্ডগুলো আমরা পেয়েছি তার মাধ্যমে। ইট ইজ ট্রু হু সেড দিস, এটা কোনো বাক্য হলো? জুড়লো ঠিক করে? আমরা সহজে বললে যেটা বলতে পারি, আমরা তো এরকম বলতে পারি যে সে যা বলেছে সেটা সত্য। তাহলে হোয়াট আসবে, হোয়াট হি সেড ইজ ট্রু,
তাহলে এখানে ওই বুদ্ধি খাটাতে হবে। ওই জন্যে আমরা আগে জয়নিংগুলো করছি। ট্রান্সফরমেশান একদম যখন কোড ট্রান্সফরমেশানে আমরা ঢুকবো, তার আগে আমরা এই জয়নিংয়ের বিভিন্ন পার্টগুলো করে নেবো, যাতে কোড ট্রান্সফরমেশানে আমাদের প্রবলেম না হয়, নাহলে এই ধরনের সমস্যা তৈরি হবে। হোয়াট হি সেড ইজ ট্রু। তিন নম্বর বাক্য দেখো, শি ডিড ইট, সে এটা করেছিল। আই ডু নট নো হাউ, আমি জানি না কিভাবে। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি এই বাক্যে অলরেডি একটা ডাব্লিউএস ওয়ার্ড বা লিঙ্কিং ওয়ার্ড কিন্তু আমাদের বসেই আছে। তাহলে আমরা খুব সহজেই এটা করে দিতে পারি। দ্বিতীয় বাক্যটাকে শুরুতে দিয়ে প্রথম বাক্যটাকে পরে বসিয়েও আমরা করে দিতে পারি। আই ডু নট নো হাউ শি ডিড ইট, আমি জানি না কীভাবে সে এটা করেছে। তাহলে খুব সহজে কিন্তু এটা আমরা নাউন ক্লজ বা নমিনাল ক্লজে পরিবর্তন করে দিতে পারলাম। এবার দেখো 4 নম্বর বাক্য, হি অপোজড মি, সে আমার বিরোধিতা করেছিল। আই ডু নট নো দ্য রিজন, আমি তার কারণ জানি না। বলো কীভাবে আমরা এটাকে নমিনাল ক্লজে নিয়ে যেতে পারি, কোন কোঅর্ডিনেটের মাধ্যমে করতে পারি? আমাকে আগে বাক্য ভাবতে হবে, বাক্য ভেবে বাংলাতে চেঞ্জ করে নিতে হবে, তাহলে সহজে ইংরেজিতে পরিবর্তনটা হয়ে যাবে। বলছি সে আমার বিরোধিতা করেছে, তার কারণ আমি জানি না। হাউ কেন হবে? কেন বলেছে, কেন কথাটা আসছে না, যে আই ডু নট নো হোয়াই হি অপোজড মি, যে আমি তো জানি না কেন সে আমার বিরোধিতা করল। আই ডু নট নো হোয়াই হি অপোজড মি। পাঁচ নম্বর বাক্য যেটা আছে, ইউ রিকোয়ার মাই হেল্প, তোমার আমার সাহায্যের প্রয়োজন। ডোন্ট হেজিটেট টু টেল, আমাকে বলতে তুমি দ্বিধাবোধ করো না। তো এখানে ইফ বা ওয়েদার চলে আসছে, যে ডোন্ট হেজিটেট টু টেল মি ইফ ইউ রিকোয়ার মাই হেল্প, মানে তুমি কখনো দ্বিধাগ্রস্ত হয়েও না আমাকে এটা বলতে, যদি তোমার আমার কোনো সাহায্যের প্রয়োজন পড়ে। ডোন্ট হেজিটেট টু টেল মি, ডু নট হেজিটেট টু টেল মি ইফ ইউ রিকোয়ার মাই হেল্প, ইফ ইউ রিকোয়ার মাই হেল্প। ছ নম্বর, মানে এখানে হচ্ছে ইফ দিয়ে আমরা এটাকে চেঞ্জ করে দিলাম নাউন ক্লজ। হ্যাভ ইউ এভার ভিজিটেড দ্য তাজমহল, তুমি কি কখনো তাজমহল দেখেছো? আই ওয়ান্ট টু নো দিস, আমি এটা জানতে চাই। তাহলে এখানেও আমরা কি করতে পারি, যে আমি জানতে চাই কখনো কি তুমি তাজমহল দেখেছো। আই ওয়ান্ট টু নো হোয়েদার ইউ হ্যাভ এভার ভিজিটেড দ্য তাজমহল। ঠিক আছে, WHETHER, হোয়েদার মানে কখনো কি, কখনো কি, হোয়েন মানে কখন, হোয়েদার মানে কখনো কি। আই ওয়ান্ট টু নো হোয়েদার, WHETHER, হোয়েদার ইউ হ্যাভ এভার ভিজিটেড দ্য তাজমহল। এখানে হোয়েদার হচ্ছে আমরা নাউন ক্লজের লিঙ্কিং ওয়ার্ড, ওয়েদার। সাত নম্বর হচ্ছে দ্য প্রোগ্রাম উইল স্টার্ট, প্রোগ্রামটি শুরু হবে। আই ডু নট নো দ্য টাইম, আমি তো সময় জানি না। তাহলে এখানে টাইম বলতে হোয়েন চলে আসে, কখন। উইল স্টার্ট, গুড। আই ডু নট নো হোয়েন দ্য প্রোগ্রাম উইল স্টার্ট, আমি জানি না কখন প্রোগ্রামটি শুরু হবে। আট নম্বর যেটা রয়েছে, আই ডু সামথিং, আমি কিছু একটা করেছি। ইউ মে ক্রিটিসাইজ ইট, তুমি এর সমালোচনা করতে পারো। তো
আমরা তাহলে কি বলতে পারি যে আমি যেটা করেছি, মানে তুমি সমালোচনা করতে পারো যা আমি করেছি। তো যা বলতে এখানে লিঙ্কিং ওয়ার্ড আমরা হোয়াট এভার বসাতে পারি। ইউ মে ক্রিটিসাইজ হোয়াট এভার আই ডু। দেখো এটা বুঝতে পারলে কি? আমাকে সবসময় কী করতে হবে, বাক্যগুলোকে জোড়ার সময় লিঙ্কিং ওয়ার্ডগুলোকে কানেক্ট করতে হবে, এবং লিঙ্কিং ওয়ার্ডগুলোকে কানেক্ট করতে হলে একটা বাক্যের সঙ্গে আরেকটা বাক্যকে আমাকে জুড়তে হবে। সেটা আমার মাথাতে সবসময় খেয়াল রাখতে হবে যে তাহলে আমরা কোনটা দিয়ে জুড়তে পারব। ক্রিটিসাইজ হোয়াট এভার আই ডু। আই ডু, আই আছে। 9 নম্বর বাক্য, 9 দিনই 8 পর্যন্ত আছে। ঠিক আছে, তাহলে 8 পর্যন্ত, এই পর্যন্ত বুঝতে পেরেছো তো? তাহলেই হবে। দেখো ভালো করে দেখে নাও, যদি কিছু জিজ্ঞাসা করার থাকে করে নাও।